বলে আমাকে থাপড়াইতেছে, তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। এপ্রিলের 2 তারিখ ওর বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় 2 ঘন্টা সলিড খাবার 2 ঘন্টা পর পর দিতে হয়, তখন আমি বাচ্চাকে খাবার দিছি 2 ঘন্টা হয় নাই, 20 থেকে 25 মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য, কিন্তু ওনার বাসায় যখন আমি যাই আমাকে 2টা বাচ্চা, তারপরে হচ্ছে রান্না করা, এমনি সকল যাবতীয় কাজই করতে হয়। তারপরে হচ্ছে যে আমি বাজারে লিস্ট লিখতে, মানে রান্না করার কোনো কিছু নাই, বাজারে লিস্ট লিখে বলছে দেওয়ার জন্য। তখন আমি বাজারে লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যাও, তুমি কি করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কি কি লাগবে। পরে বলতেছে এটা একটু পরে করো। পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল ভাষা দিয়ে বকাবকি শুরু করব, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছে ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে, তো 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দিই, আর এখন আমি দুধ দিই। তো ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে, মানে ওইখান থেকে বইকে আসতেছে আর বলতেছে তুই কার কথাই দুধ দিস। আমি আর কোনো কথা বলি না, মানে আমার দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিত একটু কান্না করলে, এটার জন্য আর 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতেই মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চুপ থাকি না, যে এভাবে তাকাই রয়েছে ওনার দিকে, তাকাইতে হস কেন বলে আমাকে থাপড়াইতেছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছেও না যে এটা কেন মারতেছেন। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের হতে হবে তাপড়াইছে। তাপড়ানোর পরে আর আমি কোনো করতে পারি নাই। আবার সেই যখন আবার উঠতাম তখন আমার চোখেও দিছে, আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই। আমার তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, আর আমার অনেক আছে। এগুলা বলে তা আমাকে তো মারতেই আছে, আমি নিচে পড়তেছি আর উঠতেছি। তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দেয় যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে হইতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ, তাহলে তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাপা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারিছে হয়েছি, তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ি, আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো অশৃঙ্খল ভাষায় গালিগালাজ দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না, এইখানে রাইকে তোরে মারবো, তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরা হলে আমার কিচ্ছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। এইগুলা বলার পরে আর আমি আর কি করব, কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয়, যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয়, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আবার ওয়ার্ডরোবের ভিতরে ছিল, উনি আর নিতে পারে না এই ফোনটা। তখন আমি একটু ঘুরায় ঘুরায় এই ফোন গেছি ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, আমি ফোন দিতে এসেছি উনি ফোন রিসিভ করে না।
পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে ঘুম। তারপরে আরে আমি কি করব, এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপু আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি মানে নাম্বার দিতেছে। ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দেয়। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, তো দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাইলে আপনারা আসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার নেই, না হয়তো আমাকে আরও নির্যাতন করবে। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাব। তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, একটু লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে ফোন দিছি, বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসা ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে, কয় জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে, তুই কেন এমন করতেছিস, বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই কর, এগুলো বলছে। বলার পরে তো আমি 999-এ ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর পরির ঘুমও নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল ভাষাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকেই আমি ওইখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ এসে আমার অবস্থা দেখার পরে আমি আবার ওইখান থেকে, পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুমি কি যাইতে পারবা, না আমরা তোমাকে কোনো হেল্প করব। আমি বলছি যে না, আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক পর্যন্ত নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে 2টা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এখানে তো আমাদের সিট নাই, ভর্তি রাখা পসিবল হচ্ছে না, ওইটা ঢাকা মেডিকেল চলে যাও। তখন ওই আমি খাদের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা পারতেছি না, কিন্তু ওই এজেন্সি আর আসে নাই। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, এখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকমভাবে যাতে মারধর না দেয়, বকা না দেয়। তখন এখন আমাকে মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে, কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে, কারণ ওইখানে উনি কথা বলে নাই, ওকে টাকা দেয় পরিবেশি করে, ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই। তারপরে আমি ওইখানে আবার বাটারা থানায় একটা অভিযোগ লিখি, 3 তারিখ, মেবি 2 তারিখ কি 3 তারিখে হবে, 3 তারিখই হবে বিকালের দিকে। তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ 2-3 দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশনে নিবে কি, ওনারা আমাকে বিচার দিবে, মানে এরকম কোনো কিছু বলছে। কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই নাই, খালি ওনাদেরকে ফোন দিলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে, কিন্তু 10 দিন কি 7 দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা, কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো ফোন দেয় নাই। তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যাই। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলা দিছে এগুলো হচ্ছে কি ওর এখন ওইটা দামা চাপা দেওয়ার জন্য, মানে করার জন্য, ওইটার জন্য বলতেছে যে এগুলা সব মিথ্যা। আর হচ্ছে যে আমাকে যে নির্যাতন করছে, ওর রুমে সিসি ফুটেজ আছে 2 তারিখ থেকে 1টা থেকে শুরু করে 5টা 6টা পর্যন্ত সিসি ফুটেজ দেখাইলে সব বেরিয়ে আসবে।
আচ্ছা, এর আগে যখন আপনি হসপিটালে চিকিৎসা নেওয়ার সময় আপনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং সাংবাদিকরা আপনার কথা অনুযায়ী তারা যে আসলে যে গণমাধ্যমে যে নিউজগুলো প্রচার করেছিল এর বিরুদ্ধে প্রায় 4টি গণমাধ্যমের নামে কিন্তু পরিবহনে মামলা দিয়েছে যে যে গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়েছে এমনটি তার দাবি। যে বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে কথার জন্য গণমাধ্যম আপনার কথা অনুযায়ী প্রচার করেছে। ওর বিষয়ে তো আর কোনো মিথ্যা বলা হয় না, আমি তো আর কোনো মিথ্যা বলি নাই। আপনারা প্রশ্ন করছেন, আমি যা দেখছি আমি তাই বলছি, আমি তো এখানে কোনো মিথ্যা বলি নাই। যদি মিথ্যা মনে হয় তাহলে সিসি ফুটেজ দেখেন, সিসি ফুটেজ দেখলেই তো বের হচ্ছে সত্য না মিথ্যা। এগুলো তো অলরেডি হচ্ছে, মানে আমার ফোনে মেসেজ দেওয়া হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে ধরে নেওয়া হবে, তারপরে হচ্ছে যে চুরির মামলা দেওয়া হবে, মানে আমার ফ্যামিলিতে বলবে যে এগুলো হচ্ছে, মানে এটা তো ওর জি মানে এটা হচ্ছে কে দিচ্ছে এটা জানি তো, ওটা তো পরিপক্ষের লোকেরাই দিবে। জি না, আমি নাম্বারে কোনো কল দেই নাই, মেসেজ দিছি যে কারণ হচ্ছে এর আগে তো আমার এরকম কোনো কিছু আসে নাই মেসেজ যে মানে এরকম। এটা পুলিশকে আপনি জানাইছেন কিনা আপনার যেতে মুক্তিকম্পিতে আসতেছে? এখন আপনি এই মুহূর্তে কি করবেন? আপনি চান কি দাবিগুলো কি এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? হ্যাঁ এজেন্সির বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ কাদের কথা হ্যাঁ এজেন্সির বিষয়ে তো অবশ্যই বলবো, কেন বলবো না। আমাকে যে এভাবে নির্যাতন করলো, আমি যে ওর ফোনে কান্না করলাম যে আমাকে নিয়ে যান ওইখান থেকে, অবশ্যই এটা তো এজেন্সি। আমি তো ওর বাসায় এমনি এমনি যাই নাই। কাদের এজেন্সি? জি অফিস হচ্ছে এতে কাকরাইল না, কাকরাইল করাল বস্তি গুলশান। আপনার দাবিগুলো কি এগুলো বলেন? আমার দাবি হচ্ছে যে আগে সিসি ফুটেজ দেখে যে নির্ধারণ করবে যে আমাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, যে দেখুক, এটা দেখে যে সুষ্ঠু একটা তদন্ত করে যে প্রশাসনরা যে সুষ্ঠুভাবে যে বিচারটা দেয় আমি সেটাই মানব। আর 2 নম্বর দাবি হচ্ছে যে এভাবে যাতে কোনো গৃহকর্মী নির্যাতিত না হয়। 3 নম্বর এটা হচ্ছে একটা বাচ্চার খাবার নিয়ে, সময় মতো না, মানে হচ্ছে 2 ঘন্টা হয় নাই খাবারটা, আমি কেন দুধ দিলাম। এখন উনি বলছে যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে, কিন্তু খাবারটা 2 ঘন্টা হয় নাই, 20 মিনিট বাকি আছে। আমি এর আগেই চাচ্ছিলাম যে একটু দুধ দিতে, কারণ যে বাচ্চাটা রাখে ও দিনে 1 থেকে 2 বার দুধ দেয়। আমার দাবি হচ্ছে প্রথমে 1 নম্বর দাবি হচ্ছে যে ওনারা প্রশাসনরা সিসি ফুটেজ দেখবে, সিসি ফুটেজ দেখে তারপরে প্রশাসন যেটা ভালো মনে করে যে এটা করলে ভালো হবে, এরকম সুষ্ঠু একটা বিচার দিবে আর কি, যে আমাকে কিভাবে নির্যাতন করছে অসহায়ের মতো। এটা প্রশাসন সুষ্ঠু তদন্ত, জি এখন সুষ্ঠু তদন্ত করে ওইটা ধারা অনুসারে যে আসে শাস্তি আসে ওইটাই তো দিবে, সেটাই চাই। জি আপনি ওই যে এজেন্সি আপনাকে সুরক্ষা দিতে পারবে না, কম্পেনসেশন চান কিনা? এটা তো আদালতের সিদ্ধান্ত নেবে। এটা আমি কেমনে বলবো? যা আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে আপনার অভিযোগগুলো নিয়ে আমরা পরিমণির সাথে কথা বলেছি, সে আরো পাল্টা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে। ইভেন আপনি সেই অভিযোগগুলোকে মিথ্যা বলে কিন্তু আমাদের সাথে আরো একবার মানে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। এখন আপনার কাছে প্রশ্ন যে আপনি নাকি আরো একজনকে সাথে করে নিয়ে এসেছেন যে পরিমণি আসলে কি ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, এবং আপনার সাথে যেগুলো করেছে সেগুলো অবশ্যই অন্য অন্য গৃহকর্মীদের সাথেও করতো। আপনার সাথে আমরা দেখলাম যে আরো একজন আসছে, সে আসলে কথা বলবে কিনা গণমাধ্যমের সাথে? জি কথা বলবে, শিলনাপু কথা বলেন, সে আসলে তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না, এখন সে কিছু বলে কিনা? শিলনাপু কথা বলেন, উঠেন, দাঁড়ান, দাঁড়ায় কথা বলেন, আপনি বেতন পান। আপনি পাশাপাশি দাঁড়ায় কথা বলেন।
আপনি কথা বলেন, আপনি কি করে দাবি সুন্দর করে বলেন। দাঁড়াবো না বসে? পাশাপাশি দাঁড়ান, আরে কথা বলেন। আসসালামু আলাইকুম। একজন করে বলেন ভাই। আচ্ছা, বসে বলেন। বলেন আপা একটু জোরে বলেন। আপা জোরে বলেন। বলেন বলেন শোনা জুড়ে বলেন পরিচিতি বলেন। আপনার যে নিজস্ব আপনি বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শিরিন। বলেন। আমি হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখে ওনার বাসায় গেছিলাম ওনার বড় ছেলেকে দেখাশোনা করার জন্য। তো আমি জানুয়ারি মাসে ছিলাম, ফেব্রুয়ারি মাসের বেতনটা আমাকে দেওয়া হয়েছে, আর মার্চে হচ্ছে আমি ডিউটি করছি। মার্চ মাসে যে ডিউটি করছি আমি, উনি আমাকে বেতন দেয় নাই, বেতন ছাড়া বের করে দিচ্ছে। পরিমণি। বলেন। আর বড় ছেলের নাম করবে কেন? এক একবার এক এক নাম বলে ডাকে পদ্ম তাহলে মানে আমি পরিমণির বড় ছেলেকে দেখাশোনা করছি, জানুয়ারি মাসের 28 তারিখে গেছিলাম। না, মাস্ক খুলতে পারবো না আমি, সরি। মাস্ক খুলবো কেন? ওনার বাসা সিসি ক্যামেরা চেক করলে তো আমার বের হবে, তাই না? আপা আপনি একটু জোরে বলেন তাইলে হবে। আপনি আপনার কথা জোরে বলেন। তো আমি হচ্ছে ওনার বাসায় জানুয়ারি মাসের 28 তারিখে কাজ করতে গেছিলাম ওনার বাচ্চাকে দেখাশোনা করার জন্য। তো আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন আমাকে দিছে, আর মার্চ মাসে যে আমি ডিউটি করছি, তো ওনার হচ্ছে খালাতো বোন খালা ওনার বাসায় আসছিল আর কি বেড়াইতে। আসার পরে আমাদের হচ্ছে কাজের লোকের জন্য আর কি শ্যাম্পু কিনে আনা হয়েছিল। সেই শ্যাম্পুটা পরিমণির বাথরুমে পরিমণি রাখছিল। রাখার পরে ওনার খালাতো বোন নিয়ে এসে ইউজ করছিল শ্যাম্পুটা। ওইটা করার জন্য আমাকে আসে সে খারাপ ভাষা করে বকাবকি করছিল। পরে আমি বলছি আপা এ বিষয়ে আমি কিছু জানি না। পরে ও আমাকে বলে কি, খারাপ ভাষায় আমাকে বলছে কি, যদি তুই কথার উপরে কথা বলিস তোর গায়ে হাত তুলবো, চুপ থাক। পরে ওনার বাসায় আরেকটা মেয়ে ছিল, বৃষ্টি নাম, পুরাতন মেয়ে। ওকে বলে কি, বৃষ্টি তুই ওই মানে খারাপ ভাষায় বলছে, আমি ওগুলো আর বললাম না আর কি, যে ওই মেয়েটাকে বলছে কি হলো বৃষ্টি কাল সকালবেলা ওই মাগিরে বের করে দিবি। তখন আমি বলছিলাম কি যে ও একটা কাজের লোক, আমিও একটা কাজের লোক, ও আমাকে বের করে দিবে কেন, আমি নিজেই চলে যাব। এরকম খারাপ ভাষা করে না, আমি থাকবো না। পরের দিনে ওই সেই দিনই আর কি ভোর 4টার সময় এগুলো বকাবকি হচ্ছে, মার্চ মাসের 14 তারিখে সকালবেলা এগুলো 4টার দিকে বকাবকি। পরে আমি দুপুর 12টার দিকে আমাকে বের করে দেওয়া হয়েছে বেতন ছাড়া। পরে আমি ওই মেয়েটা ছিল বৃষ্টি, ওকে আমি বললাম যে আপুকে যে বলো আমার টাকাটা দিতে, আমি যে চলে যাব, আমার তো রিক্সা ভাড়া নেই, আমাকে 500 টাকা হলেও দিতে বলো, আমি রিক্সা ভাড়া দিয়ে চলে যাব। তো বৃষ্টি যে বলছে আপু ও ছোট টাকা চাচ্ছে। তখন পরিমণি বলছে কি যে দিছে তার কাছ থেকে নিতে বলিস। তখন আমি বাসা থেকে আমাকে বের করে দেওয়া হলো টাকা ছাড়া। আমি নিচে যে আমাকে দিছে তার কাছে আমি ফোন করছি যে ভাইয়া আমাকে টাকা ছাড়া বের করে দিল, আপনার কাছ থেকে নিতে বলছে, তো আপনি টাকাটা আমাকে নিয়ে দেন, না হলে আসেন আমি চলে যাব। সে বলছে আমি আসতে পারবো না, তুমি টাকা ছাড়া বের হইলা কেন? তা আমি বলছি ও তো খারাপ ব্যবহার করতেছে, গায়ে হাত তুলবে। তো আমি কি ওর গায়ে হাত তোলার ইয়া করবো? আমি তো বের হয়ে নিচে আসছি, গ্যারেজে বসে আসছি। আপনি ওনাকে ফোন দিয়ে, ওনার ম্যানেজারকে ফোন দিয়ে আমার টাকাটা দিতে বলেন। পরে টাকাটা দিল না, আমি বাড়িতে চলে গেলাম গ্রামে। তো সামনে ঈদ, ওনার শুটিংয়ের ম্যানেজার নাকি তুরহান, তার নাম্বার আছে আমার কাছে, আর হচ্ছে আমাকে যে এজেন্ট দিচ্ছে কাদের, ওনার কাছে আমি অনেকবার ফোন করছি যে ভাইয়া আমি চলে আসছি, গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, সামনে ঈদ, আমি একটু বাচ্চাদের কেনাকাটা করব, তো আমার টাকাটা যদি দেয় আমার খুব উপকার হয়। তো এজেন্টটা বলে কি যে তুমি ফোন দাও, তুমি ফোন দিয়ে তোমার টাকা চাও। তা আমি তখন বললাম কেন, আপনি তো আমাকে দিয়ে আসছেন, আপনি 5,000 টাকা নিয়ে আসছেন, যেরকম আপনার টাকাটার দরকার এরকম টাকাটার আমারও দরকার, তো আপনি ফোন দিয়ে বলবেন, আমি কেন বলবো? আপনার কাছ থেকে টাকা আমাকে নিতে বলছে, আমি আপনাকেই ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো উনি ফোন দিলে ওনার মেয়েকে ফোন দেয় ধরতে, ওনার বউ ফোন ধরে বলে কি উনি বাসায় নাই, দোকানে গেছে চা খেতে, উনি ঘুমাচ্ছে, ওনাকে এখন ডাকা যাবে না। পরে পরিমণির যে ম্যানেজার আছে শুটিংয়ের তুরহান, ওকে আমি ফোন দিয়ে অনেক কয়দিন বলছি যে ভাইয়া আমার টাকাটা দেন। উনি শুধু বলে কি হ্যাঁ আপু আমি টাকা দিব, আপু টাকা দিয়ে দিবে, আপু
ভালো মানুষ, আপু টাকা দিয়ে দিবে, আপু টাকা নিয়ে সমস্যা করবে না। তা আমি বলছি কবে, বলছে একটু 2 দিন সময় দেন। 2 দিন সময় দিতে দিতে 3 মাস চলেই গেল। পরে ওনাকে ফোন দিলে উনি বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না পরশু, এরকম করে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, ফোনে রেকর্ড করা আছে আমার। পরে মাঝখানে উনি আমাকে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন? তো আমি কিন্তু ওনাকে সময় দিছি, সেই সময়ে আমাকে উনি টাকা দেয় নাই। টাকা না দেওয়ার পরে সাংবাদিক আমাকে ফোন করছে, আমি সাংবাদিকের কাছে বলছি যে ভাইয়া হ্যাঁ আমি যে যে সমস্যা এগুলো বলছি যে আমাকে এই জন্য টাকা দেওয়া হয়নি। আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমি ওনার বাসায় কোনো ক্ষতি করি নাই বা উনিও আমার ক্ষতি করে নাই। আমার ভালো লাগে না, সে আমাকে টাকা দিয়ে বের করে দিত। আর কাউকে বের করে দিলে কিন্তু 3 মাসের বেতন একবারে দিয়ে বের করে দিতে হয়। আমরা চাকরি করি জানি, আমি এর আগেও গুলশানে কাজ করছি অনেক বাসায়, কখনো এরকম আমাকে এত পড়তে হয়নি। তা আমার দাবি আমাকে টাকাটা। জি আপনি কোনো নির্যাতনের শিকার হয়েছেন কিনা সেটা বলুন। না, আমি কোনো নির্যাতনের শিকার হইনি। আমাকে খারাপ ভাষায় বকাবকি করা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে ও গায়ে হাত তুলবে, ও মদ খেয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো আমি বোঝার সাথে সাথে ওখান থেকে বের হয়েছি যাতে আমার গায়ে হাত তোলা হয় না। পরে আমি চলে আসার সময় পিঙ্কিকে বলে আসছি, কারণ পিঙ্কির আগে আমি গেছিলাম। তো আমি ওর ব্যাপারটা যেহেতু বুঝতে পারছি, আমি পিঙ্কিকে বলে আসছি পিঙ্কি সাবধানে থাকো, ফোন সাবধানে রাখো, ও কিন্তু কথায় কথায় গায়ে হাত তোলে। এর আগেও মানে পিঙ্কির আগে আমি গেছি, আমার আগে 2টা মেয়ে ছিল, আমি যে দেখছি ওদেরকেও বেতন দেয় নাই। ওই মেয়েটার গায়েও হাত তুলতো। ওই মেয়েটার নাম রিসমা, বরিশাল বাড়ি, পরিমণির ওই দিক কালীর রোগ। 3 মাসের বেতন ছাড়া ওকে বের করে দিচ্ছে। আরও একজন ছিল, ও বেতন পাইতো 15 দিনের। ও একদিন ছুটি নিয়ে চলে গেছিলো, ওর বেতনটাও আটকাই দিছে, বেতন দেয় নাই। 2 জনকে আমি দেখছি। পরে যখন ওই রকম আমার সাথে হলো, আমার গায়ে হাত তোলার সুযোগ পায় নাই, আমি সুযোগ দেই নাই তাকে, আমি চলে আসছি। আমার অভিযোগ আমি আমার 1 মাসে 4 দিনের বেতন পাই। 1 মাস 4 দিনের বেতনটা দেওয়া হোক। আর এইরকম যেন বাসার কাজের মেয়েদের সাথে ও এরকম যেন না করে আর কারোর সাথে, ঠিক আছে? ওইখানে মনে আপু আপনি লাস্ট ফাইনালি কি চান সেটা বলে দিন। জি আচ্ছা ভাইরা, এই ভাইরা